সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ বেশ কিছু বিষয়ের অবতারণা করবো এবং তার বিশ্লেষণ থাকবে, অ্যানালিসিস থাকবে এবং আপনাদের মতামত কি আপনার পরবর্তীতে যখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন কমেন্ট করে জানাবেন। বিশ্বাস করুন আর নাই করুন, ট্রাম্প প্রশাসনের কিন্তু 6 মাস পার হয়ে গেল। সময় হচ্ছে তাদের রিপোর্ট কার্ড দেখার, তাদের সাফল্য এবং ব্যর্থতা খতিয়ে দেখার, বোধ আন্তর্জাতিক এবং ডোমেস্টিক, অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বে দুটি নিয়ে। অ্যাপস্টিন ফাইল নিয়ে আলোচনা সমালোচনা কোনোটি থামছে না, বরঞ্চ চলছে। এখন প্রশ্ন হচ্ছে, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কতখানি ড্যামেজিং হবেন। যেই প্রেসিডেন্ট প্রতিজ্ঞা করেছিলেন যে উনি যখন আসবেন সব দুষ্কৃতিকারী, অকৃতজ্ঞ, অযোগ্য লোক, সোয়াম্প দ্য ড্রেন, সোয়াম্প দ্য ডিসি বলে যে কথাটি উনি বলতেন, সে তাদেরকে বের করে দিবেন, পরিষ্কার করবেন আমেরিকার একটি পবিত্র জায়গা যেখান থেকে প্রশাসন চলে। দেখা যাচ্ছে তার নামই সেই দুর্নীতিগ্রস্ত জঘন্য পেডোফাইল অ্যাপস্টিনের ফাইলে আছে, বলেছেন তারই নিয়োগপ্রাপ্ত প্যাম বান্ডি। এছাড়াও বেশ কিছু বিষয়ে আলোচনা থাকবে। ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস, তারা হামাসের সাথে যে আলোচনা চলছিল সেখান থেকে চলে এসেছেন, ফেরত হয়েছেন। তারা বলছেন যে তারা এই আলোচনা চালাতে চান না, কিন্তু আদতে আমরা দেখতে পাচ্ছি এটি আসলে কি প্রহসন ছিল, এবং প্রহসন হলে এর অবস্থা কোথায় যাবে, কি হবে এই লোকগুলোর, এবং দেখতে দেখতে সিরিয়াও কি দখল করে নিবে কিনা ইসরায়েল, সেটি একটি জানার বিষয়, আলোচনার বিষয়, এবং সত্যিকার ভয়ঙ্কর একটি ব্যাপার এখন হয়ে উঠছে অনেকখানি পরিষ্কার। আল জাজিরা একটি ডকুমেন্টারি করেছে শেখ হাসিনার উপর। তারা বলছেন শেখ হাসিনা লাস্ট 30 days, এটি নিয়ে আলোচনা সমালোচনা এখন চলছে এবং তুঙ্গে। সেটি নিয়ে আলোচনা থাকবো, কারণ অগাস্ট 5 আগামী সপ্তাহে যখন আমি আপনাদের সাথে পরবর্তী অনুষ্ঠান করব, তখন হয়তো অগাস্ট 5 পেরিয়ে যাবে। কাজেই সেখানকার বেশ কিছু আলোচনায় আমাদের থাকবে। আরেকটি ব্যাপার হচ্ছে, বাংলাদেশে বিমান বাহিনীর একটি বিমান প্রশিক্ষণ বিমান, যেটি পড়ে গেছে একটি স্কুলের উপর, মাইলস্টোন স্কুলের উপর, সেখানে হতাহত হয়েছে। এটি কি আসলে কেন হলো? এটি কি কিসের ব্যর্থতা? প্রশাসনের ব্যর্থতা, বিমান বাহিনীর ব্যর্থতা, নাকি অদক্ষতা এবং অযোগ্য লোক থাকা বসে আছেন যেসব জায়গায় বসে থাকার কথা নয়? এবং বিমান বাহিনী, সামরিক বাহিনী, নৌবাহিনী সবার যে সেন্ট্রাল কমান্ড ঢাকাতে কেন এগুলা ঢাকায় উঠছে, কেন বঙ্গোপসাগরে উঠছে না, যেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই? এই বিষয়ে আলোচনা থাকবে। এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে যোগ দিয়েছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক, গবেষক। আপনাকে আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রফেসর ফ্রম টেক্সাস। স্বাগত জানাচ্ছি আপনাকেও। হাসান ফেরদৌস, চলুন আপনাকে দিয়ে শুরু করি। ট্রাম্প প্রশাসনের 6 মাস পার হয়ে গেল। চলুন তাদের রিপোর্ট কার্ড বের করা যাক, কি সম্ভব কিনা সেটা আমরা একটু দেখে নিই। তাদের সাফল্য ব্যর্থতা দুটি ভাগে ভাগ করে নিব আমরা, এবং পরবর্তীতে মেহনাজ মোমেন আপনার কাছে আমি শুনবো। এই দুটি ভাগ থাকবে, একটি হলো আন্তর্জাতিক পর্যায়ে, একটি হলো অভ্যন্তরীণ পর্যায়ে। চলুন হাসান ফেরদৌস, আমরা শুরু করি। ধন্যবাদ হাবিব ভাই। মেহনাজ আপা, আসসালামু আলাইকুম। 6 মাস হয়েছে। সাফল্য ব্যর্থতা দুভাবে দেখা যায়, দুটো প্রিজম দিয়ে, দুটো চশমা দিয়ে আপনি দেখতে পারেন। যদি আপনি একজন মাগা সাপোর্টার হন, তাহলে আপনি বলবেন যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের এই 6 মাসের সাফল্য অসাধারণ, অসামান্য সাফল্য। তিনি যা যা কমিট করেছিলেন তার বেশিরভাগই তিনি রিয়েলাইজ করে ফেলেছেন। যেমন তার বিগ বিউটিফুল বিল, তার কমিটমেন্ট ছিল তিনি তার প্রথম টার্মের সেই ম্যাসিভ ট্যাক্স কাট পার্মানেন্ট করতে পেরেছেন। তার কমিটমেন্ট ছিল গভর্নমেন্ট তিনি স্ল্যাশ করবেন, সরকার তিনি স্ল্যাশ করেছেন। তার প্রমিস ছিল তিনি ট্যারিফ বসাবেন, ট্যারিফ বসিয়েছেন, এবং সারা বিশ্ব জুড়ে এই নিয়ে শোরগোল। অন্য কথা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইমিগ্রেশন, আপনি দেখেছেন তার প্রাইমারি কমিটমেন্ট ছিল ইমিগ্রেশন নিয়ে, এবং তার চোখে সিগনিফিকেন্ট সাফল্য এসছে। কারণ অলরেডি সাউদার্ন বর্ডারে আমরা দেখতে পাচ্ছি যে যেই ইনভেশনের কথা বলা হচ্ছিল আগে, দক্ষিণ থেকে আসা মানুষদের ভিড় তা কার্যত নেই এখন আর। ফলে ইন এ সেন্স উনি ক্লেম করতেই পারেন যে আমি খুব সাফল্য অর্জন করেছি এক চোখে দেখলে। অন্যভাবে দেখলে দেখা যাবে যে ট্রাম্প সাহেব কি কি করেছেন। আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, ব্যাপারটা বুঝিয়ে বলি। ইমিগ্রেশন উনি কি করেছেন? আমেরিকান আইনকে ভঙ্গ করে বার্থ রাইট সিটিজেনশিপকে তিনি ক্যান্সেল করার উদ্যোগ নিয়েছেন। শাসনতন্ত্রে বলা আছে
তুমি যদি আমেরিকা জন্মগ্রহণ করো তুমি আমেরিকার নাগরিক হবে। উনি সেটাকে প্রত্যাখ্যান করে নির্ভয় আদেশ দিয়েছেন এবং কোর্টে এই নিয়ে ফাইট করছেন। এক। 2 নম্বর, তিনি অলমোস্ট টোটাল অ্যাসাইলাম ব্যান করেছেন। দেশের বাইরে থেকে মানুষ আসা তিনি নিয়ার অলমোস্ট টোটাল ব্যান তিনি করেছেন অ্যাসাইলামের উপরে। ফ্যামিলি ইউনিফিকেশনের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা স্থগিত করা হয়েছে। অন্য কথায় অন ইমিগ্রেশন একটা চূড়ান্ত অব্যবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। ভয় একদিকে, অন্যদিকে অব্যবস্থা। যারা আপনারা দেখেছেন ক্যালিফোর্নিয়ার ঘটনা কি হয়েছে, আইসের রেডের ফলে সেখানে দাঙ্গার অবস্থা তৈরি হয়েছে, স্টেটের সাথে ফেডারেল গভর্নমেন্টের সংঘর্ষ তীব্র হয়েছে। অন ইমিগ্রেশন, ইকোনমি, আমি একটু আগে বললাম ট্যারিফ, তিনি ঢালাও ট্যারিফ বসার কথা বলেছিলেন এবং বলেছিলেন যে তিনি 90 দিনের মধ্যে, 90 দিনের না 30 দিনের মধ্যে 90টা চুক্তি সম্পন্ন করবেন। দুটো করতে পেরেছেন, তাও পুরোপুরি নয়। এবং এর ফলে কি হয়েছে, বিশ্ব অর্থনীতিতে একটা প্রবল অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমেরিকা খুব লাভ হয়েছে তাও কিন্তু নয়। এর ফলে কি হয়েছে, এই ট্যারিফ বসানোর ফলে ইনফ্লেশন দেখা দিচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমাদের পকেট থেকে বাড়তি পয়সা দিয়ে এখন জিনিসপত্র কিনতে হচ্ছে এই অতিরিক্ত ট্যারিফের ফলে। 2 নম্বর। 3 নম্বর, ফরেন পলিসি। আমি জানি মোহন আপা বলবেন, আমি সামান্য বলি। আমেরিকান ফরেন পলিসির সেন্টার ছিল কি, মাল্টিল্যাটারালিজম, বিশ্বজুড়ে আইনের প্রয়োগ, যে আইন ব্যবস্থার কেন্দ্রে রয়েছে জাতিসংঘ, এবং পাশাপাশি এই ব্যবস্থার পাশাপাশি হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্ক বা মিত্রতা বা মৈত্রী, অ্যালায়েন্স। কেমন, যে অ্যালায়েন্সের সেন্টার হচ্ছে গিয়ে নেটো। ট্রাম্প সাহেব ক্ষমতায় এসে বসেছিলেন এই বলে যে তিনি চান নেটো দুর্বল হয়ে যাক, সেটা রিভার্স খানিকটা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নেটো অনেক বেশি বর্ষতা স্বীকার করে নিচ্ছে ট্রাম্প সাহেবের কাছ থেকে, সেই গ্যাপটা কমে এসছে। কিন্তু তিনি আমাদের বলেছিলেন তিনি গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করবেন, ইউক্রেনে যুদ্ধ থামাবেন, কোনোটাই কিন্তু হয়নি। পক্ষান্তরে তিনি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, ইরানে তিনি বোমাবর্ষণ করেছেন, তিনি নিজেকে স্থাপন করেছিলেন এক যুদ্ধবিরোধী বলে, যুদ্ধ তিনি করলেন ইরানে। ফোর্থ পয়েন্টে আমি আসি, ডেমোক্রেসি অ্যান্ড গভর্নেন্স। আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে সরকার হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে, তাতে কারা বসে আছে, 13 জন বিলিয়নিয়ার্স তার ক্যাবিনেট মেম্বার। যাদের মনে আছে ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনের দিনে, অভিষেকের দিনে 17 জন বিলিয়নিয়ার লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন তাকে গ্রিট করবার জন্য। সো ইটস এ গভর্নমেন্ট বাই দ্য বিলিয়নিয়ার্স ফর দ্য বিলিয়নিয়ার্স, এতে কোনো সন্দেহ নেই। তার প্রমাণ এই বললাম একটু আগে, বিগ বিউটিফুল বিল যেটা পাশ হয়েছে, যার মূল বেনিফিটটা পাবেন দেশের মাত্র 1% সুপার ধনীরা। আমি শেষ করছি, আমি সবচেয়ে বড় আমার জন্য আক্ষেপ, আমার জন্য ভয় দুটো জিনিস। একটা হচ্ছে কি, ক্লাইমেট চেঞ্জ। এই সরকার যতটুকু অগ্রগতি আমরা অর্জন করেছিলাম ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে, প্যারিস ক্লাইমেট চেঞ্জ এগ্রিমেন্টের মাধ্যমে, তার প্রতিটি স্টেপ বাই স্টেপ তারা ডিসম্যান্টল করছেন, ভেঙে ফেলছেন। ফলটা দেখতে পাচ্ছেন আপনারা, ফলটা কি দাঁড়াচ্ছে, এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে ঝড়, বাদল, বন্যা, এই টেক্সাসে যে আপা ভালো বলতে পারবেন, টেক্সাসে যে ঘটনা ঘটে গেল, শিশুরা মারা গেল, তার একটা বড় কারণ কিন্তু ক্লাইমেট চেঞ্জ। অথচ এই সরকার কমপ্লিটলি ক্লাইমেট চেঞ্জকে নেগলেক্ট করছেন। ফাইনাল পয়েন্ট, এডুকেশন। এই সরকার এই ডিটারমিন যে শিক্ষা বিভাগকে তারা এলিমিনেট করে ফেলবে, যদিও এলিমিনেট করতে হলে প্রয়োজন পড়বে কি, প্রয়োজন পড়বে কংগ্রেসের অ্যাপ্রুভাল। কংগ্রেসের অ্যাপ্রুভাল ছাড়াই তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন এই বিভাগকে ডিসব্যান্ডেল করতে হবে। কিভাবে আপাতত করা হবে, ছোট করে ফেলো, বাজেট কমিয়ে ফেলো। বাজেট কমানোর লক্ষ্যটা কি, বাজেট কমানোর মূল লক্ষ্য হচ্ছে আফটার স্কুল প্রোগ্রামস, ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং প্রোগ্রামস, স্কুল লাঞ্চ প্রোগ্রামস, যেগুলি মূলত বেনিফিট করে দরিদ্রদের, গরিবদের। একটু আগে বললাম, আমরা বিগ বাজেটের কথা বললাম, বিগ বাজেটে প্রায় $1 ট্রিলিয়ন স্ল্যাশ করা হয়েছে, যার মোটাটাই কিন্তু এসছে মেডিকেড, মেডিকেয়ার, এই সোশ্যাল সিকিউরিটির যেই সেফটি নেট আমরা তৈরি করেছিলাম গত 7 বছরে, সেই সেফটি নেটটা কেটে ফেলা হচ্ছে। শুধুমাত্র মেডিকেড, মেডিকেয়ার থেকে অলমোস্ট $1 বিলিয়ন আমরা স্ল্যাশ করছি, আমরা $1 বিলিয়ন স্ল্যাশ করা হচ্ছে। ফলটা কি দাঁড়াবে, মেডিকেড কারা ব্যবহার করে,
সবচেয়ে গরিব মানুষরা। শিক্ষা ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছি গরিবরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় ভিকটিম কারা? গরিবরা, যারা সবচেয়ে ক্লাইমেট ডিজাস্টার প্রবণ এলাকায় থাকে তারা, যেমন মিসিসিপি, লুইজিয়ানা এলাকায়। বাজেটে দেখতে পাচ্ছি আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? গরিবরা। এখন অ্যাপ্রুভাল রেটিং, এর ফলটা কি পাবলিক মেনে নিচ্ছে? যদি আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প সাহেবের আজকেই যে গ্যালাপ পোলটা বেরিয়েছে গ্যালাপ পোল, তাহলে দেখতে পাচ্ছি আমরা ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে অ্যাপ্রুভাল মাত্র 37%। মাত্র 37% লোক মনে করে ট্রাম্প সাহেব ভালো কাজ করছেন। তার গত টার্মে 2020 সালে তার লোয়েস্ট ছিল 32%। তার থেকে প্রায় কাছাকাছি তিনি পৌঁছে গেছেন 37%। তার মানে আমেরিকান মানুষরাও কিন্তু পছন্দ করছে না যা ট্রাম্প সাহেব এই গত 6 মাসে করে বেড়াচ্ছেন। আমি এখানে থামি। জি, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ উনার প্রতিশ্রুতি যেগুলি ছিল সেগুলি উনি পালন করছেন বলে আপনি বলছেন। তিনটি উল্লেখযোগ্য বিষয় উল্লেখ করেছেন, একটি হচ্ছে ইমিগ্রেশন, একটি হচ্ছে বিগ বিউটিফুল বিল, এবং আরেকটি হচ্ছে প্রশাসনে উনার যে প্রভাবটি উনি বিস্তার করছেন বিভিন্নভাবে, অনেকটা বল প্রয়োগের মতোই। এবং আন্তর্জাতিকভাবে যেটি আপনি বললেন যে বিভিন্ন দেশের সাথে যে চুক্তিগুলো হওয়ার কথা ছিল 90 দিনে 90টি চুক্তি, সেটি সম্পন্ন হয়নি। 2টি চুক্তির কথা আপনি বলেছেন সম্পন্ন হয়েছে, আসলে চুক্তি না, আমি দেখেছি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এটি এগ্রিমেন্ট নয়, একটি আন্ডারস্ট্যান্ডিং এসেছেন। সম্প্রতি জাপান এসেছে এবং জাপানের ব্যাপারে আমি যথেষ্ট রিসার্চ করেছি। এই ব্যাপারটিতে $550 বিলিয়ন জাপান ইনভেস্ট করবে এই দেশে, যা এবং তার 90% মুনাফা আমেরিকা রেখে দিবে। কিন্তু তার বিনিময়ে যেটি দেওয়া হবে জাপানকে সেটি হচ্ছে তার যে শুল্ক বসানো হয়েছিল তাদের জাপানিজ গাড়ির উপর, যানবাহনের উপর, সেটি নেমে আসবে 10 থেকে 15%। তার অর্থ হচ্ছে ডেট্রয়েটে যে গাড়িগুলো তৈরি করবে আমেরিকা, সেগুলো তারা এখন আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন যে তারা বিক্ষোভ শুরু করেছেন, বিকজ আমেরিকান কার্স ক্যানট কম্পিট উইথ জাপানিজ কার উইথ 10 to 15% ট্যারিফ। এটি একটি উল্লেখযোগ্য ব্যাপার। আমি মেহনাজ মোমেন, আপনার কাছে যে প্রশ্ন থাকবে সিমিলার। 6 মাসের রিপোর্ট হয়েছে, আমরা তার সাফল্য শুনলাম, ব্যর্থতাগুলো শুনলাম, কিন্তু ওই যে ব্যর্থতাগুলির কথা হাসান ফেরদৌস বলছেন, ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প সেই সমস্তকে ব্যর্থতা হিসাবে দেখেন না। তারা বারবারই বলেন যে আমাদেরকে অপব্যবহার করা হচ্ছে, আমাদেরকে অ্যাবিউজ করা হয়েছে, এবং এটির একটি পাল্টা ব্যাপার এরকম। কিন্তু বিশ্বব্যাপী শুরু হয়েছে অস্থিরতা তাদের এই বিভিন্ন কার্যক্রমে, এবং তারা ছোট বড় দেশ মানছেন না। বাংলাদেশের মতো দেশের উপরও 37% ট্যারিফ বসিয়ে দিয়েছেন, যার কোনো অর্থই হয় না। পরবর্তীতে পরিবর্তন হয়ে 35% নিয়ে আসা হচ্ছে, এবং বাংলাদেশের মতো দেশ যারা আছে বাঁচবে না আদতে যদি এটি বলবৎ থাকে। স্মল ছোট ছোট দেশ যারা আছে তারা এটি সার্ভাইভ করবে না। তো আপনি তার বেসের দিক থেকে, ফ্রম হিজ পার্সপেক্টিভ এবং হিজ বেস পার্সপেক্টিভ, এই দুটি থেকে আপনি কি মনে করেন তারা ডোমেস্টিকভাবে খুব সাফল্য অর্জন করতে পেরেছেন? এবং যে আরেকটি প্রশ্ন আমি জুড়ে দিচ্ছি এর সাথে, সেটা হচ্ছে উনি বলেছিলেন যে আমি সব পরিষ্কার করে ফেলবো, কোনো রকম নোংরামি, কোনো রকম ভণ্ডামি, কোনো রকম 2 নাম্বারি যেটি আমরা বলে থাকি, ওয়াশিংটন ডিসিতে থাকবে না, সরকার হবে জনগণের জন্য। কিন্তু দেখা যাচ্ছে সবচেয়ে দুষ্কৃতিকারী যে ব্যক্তি, অন্যতম একজন এপস্টিন, যা দুষ্কৃতির লিস্ট লম্বা, খুব বড়, সেখানেও তার নাম আছে, এবং বলেছেন কে? ইউএস সেক্রেটারি জেনারেল প্যাম বান্ডি, ট্রাম্পের নিয়োগপত্র এখন নয়, মে মাসে তাকে জানিয়েছিলেন। আপনার কাছে শুনবো তার বেস কি মনে করে, কি তিনি সফল কিনা? আমি হাসান ফেরদৌসের সমস্ত অ্যানালিসিসের সাথেই আমি একমত। কাজে আমি যে বিষয়গুলোকে উনি বলেননি আমি সেটাকে একটু এক্সপ্লেন করতে চাচ্ছি। যেমন প্রথম কথা আমি বলবো যে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হলেন সেই অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু একটা বিরাট পার্থক্য ছিল। প্রথম অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল সাংঘাতিক ইনএফিশিয়েন্ট। তারা কিন্তু তখন যে জিনিস তারা করতে চেয়েছিল তার মোটামুটি তারা কিছুই করতে পারেনি। কিন্তু এইবার যখন 4 বছরের ব্যবধানে তারা আবার ক্ষমতায় এসছে, তখন কিন্তু তারা অনেক দিক থেকে তৈরি হয়ে এসছে। তাদের সমস্ত তারা যে জিনিসগুলো করতে চায় তারা কিন্তু একদম মানে
কোনখানে কোন মানুষ লাগবে, কিভাবে করে করবে, এবং সবচেয়ে বড় কথা সুপ্রিম কোর্টের কি কি সহায়তা লাগবে সেই বিষয়ে তারা একদমই প্রস্তুত। হ্যাঁ, এবং আরেকটা কথা যে প্রথম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আমরা সত্যি দেখেছিলাম অনেক বছর পরে একটা 4 বছরের প্রেসিডেন্সি যখন কোনো নতুন যুদ্ধ হয়নি, কিন্তু এইবার আমরা যে ট্রাম্প প্রেসিডেন্সিতে দেখছি এখানে তো যুদ্ধ তো শুধু জড়ানো না, হয়তো অনেক বড় একটা বিপর্যয়, কারণ সামনে এখনো 3.5 বছর পড়ে আছে, হয়তো আমরা দেখবো ট্রাম্পের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যুদ্ধের বিপক্ষে, সেটা একেবারেই মানে সত্যি নয় আমরা দেখতে পাচ্ছি। ট্রাম্প যেটা করাপশনের কথা বলেছিলেন সেটাও আমরা দেখতে পাচ্ছি, সেটার মানে 180 ডিগ্রি বিপরীতে উনি অবস্থান করছেন। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি বলবো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে গতবার আমরা কিন্তু দেখেছিলাম যারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের মধ্যে অনেক অন্তর্দ্বন্দ্ব ছিল। এবার আমরা দেখছি তার যে বেস সেখানের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব দেখা গেছে, যে কি কি, যেমন এপস্টাইনের ফাইলের জন্য কিছু কি ট্রাম্পের বেসের কিছু মানুষ তারা এই জিনিসটা নিয়ে সোচ্চার আছে, কিছু মানুষ তারা ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিচ্ছে, বেসের মধ্যে আমরা একটা বিভেদ দেখা দিচ্ছে। কিন্তু আমি আরেকটা জিনিসও বলতে চাই যে সাফল্য ব্যর্থতার ক্ষেত্রে, হ্যাঁ, যেমন ইমিগ্রেশনের কথা যেটা হাসান ফেরদৌস বলছিলেন, আমি সম্পূর্ণ একমত, কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, ইমিগ্রেশন অপটিক্স অসম্ভব খারাপ, কিন্তু নম্বরের দিক দিয়ে কতজন মানুষকে আসলে ডিপোর্ট করা হয়েছে ওই নম্বর কিন্তু এখনো কম। তারপরও যে জিনিসগুলো করা হয়েছে, তাদেরকে থার্ড কান্ট্রিতে দেওয়া হয়েছে, তাদেরকে যেমন অ্যালিগেটর, আলকাট্রাস, মানে আমি তো বলবো হিউম্যান রাইটস এর সাংঘাতিক ভায়োলেশন, মানে সেগুলো আর কি খুবই মানে ন্যাক্কারজনক এবং খুবই আশঙ্কাজনক। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে, এই মাত্র 6 মাসের মধ্যে কিন্তু আমেরিকার মানুষ আপনার ইমিগ্রেশনের ব্যাপারে তাদের মত পরিবর্তন করেছে। লাস্ট পোলে এসছে অলমোস্ট 79% অফ আমেরিকান তারা মনে করে যে পাথ টু সিটিজেনশিপ আনডকুমেন্টেড মানুষের থাকা দরকার। অথচ গত নভেম্বরে ইলেকশনের আগে ইমিগ্রেশন ছিল ট্রাম্পের সবচেয়ে আপনার একদম সুদৃঢ় অবস্থান, ইমিগ্রেশনের কারণে অনেক মানুষ তাকে সমর্থন করেছে। কাজে এটাকে আপনি কিভাবে করে দেখবেন আমি জানি না। মানে এক ক্ষেত্রে বলবো যে ট্রাম্প কিন্তু একক হাতে বা ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের পলিসির কারণে আপনার সাধারণ মানুষের অনেক আপনার মত মানে তাদের যে পারসেপশন ইমিগ্রেশনের সেটা চেঞ্জ হয়ে গেছে, এবং চেঞ্জ হয়েছে যেটা ইমিগ্রেশনের সপক্ষে গেছে। আচ্ছা, আরেকটা কথা যেটা আপনি বার্থরাইট সিটিজেনশিপের কথা বলছিলেন, শুধু বার্থরাইট না, আমার কাছে মনে হয় এই অ্যাডমিনিস্ট্রেশনে এই 6 মাসে আমি যেটাতে আমি সবচেয়ে বেশি শঙ্কিত যে সুপ্রিম কোর্ট যেভাবে করে তার সমস্ত মানে আমি বলবো যে মানে কি বলবো মানে বেআইনি জিনিস যেগুলো কনস্টিটিউশনের বিরুদ্ধে যায় সেই ক্ষেত্রেও তারা অনেকটা সমর্থন দিয়ে যাচ্ছে বা চুপ করে আছে, তারা কোনো কিছু বলছে না। এইটা কিন্তু সবচেয়ে বেশি আশঙ্কার। যেমন আপনি ডিপার্টমেন্ট অফ এডুকেশনের কথা বলছেন, হ্যাঁ ওইটা লেজিসলেচার ছাড়া ডিপার্টমেন্ট অফ এডুকেশনকে করা যাবে না, কিন্তু ডিপার্টমেন্ট অফ এডুকেশনের ধরেন অর্ধেক মানুষ অলরেডি ছাঁটাই হয়ে গেছে, ফান্ডিং থাকবে না, তখন ডিপার্টমেন্ট অফ এডুকেশন কিছুই করতে পারবে না। এবং আপনি যেটা বলছিলেন মেডিকেয়ার, সোশ্যাল সিকিউরিটি, এগুলো জিনিস এমন ভাবে কমিয়ে আনা হবে যাতে যারা যত দরিদ্র জনগোষ্ঠী তাদের উপর একটা সাংঘাতিক একটা এটার মানে ইম্প্যাক্ট হবে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস, ওরা এই বিগ বিউটিফুল বিলে ওরা কিন্তু জেনে শুনে এমন ভাবে করেছে যে মেডিকেয়ার মেডিকেটের কাটতে হবে মিড টার্ম ইলেকশনের পরে, যাতে ইলেকশনের সময় তাদের যে মানুষের যে বিক্ষোভটা ওদেরকে আপনার ফেস করতে না হয়। আমি আরেকটা জিনিস বলি, শুধুমাত্র যে এই বিগ বিউটিফুল বিল দিয়ে যে শুধুমাত্র দরিদ্র জনগোষ্ঠীর উপর হচ্ছে তা না, আরো কতগুলো টার্গেটেড গ্রুপ আছে, যেমন এডুকেশন। হ্যাঁ, গত সেমিস্টার না, ফল 2024 আমি ফুলব্রাইট নিয়ে আমি টরন্টোতে ছিলাম। আমি আর জীবনে কোনোদিন আমি ফুলব্রাইট পাবো না, কারণ এখন ফুলব্রাইটের শর্ত চেঞ্জ হয়ে গেছে। ফুলব্রাইটে শুধু এমন সমস্ত প্রজেক্ট অ্যাপ্রুভ করা হবে যেটা আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির সাথে সংযুক্ত, এটা না হলে আর কোনো প্রজেক্ট হবে না। কাজে আপনার ফুলব্রাইটে তো অনেক ধরনের বায়োলজি থেকে করে, হিস্ট্রি থেকে করে, এমন এমন সাবজেক্ট থেকে করে যেখানে আপনার এভাবে করে এটা করা সম্ভব না। কাজে আপনার 80 জন আপনার কর্মকর্তা তারা অলরেডি পদত্যাগ করেছেন। তো এরকম এডুকেশনের বিভিন্ন জায়গা থেকে আপনার ফান্ডিং এমন ভাবে চলে যাবে যে এটা আপনার, যেমন ফুলব্রাইট তো আপনার বলছে না যে ফুলব্রাইট আমরা রাখবো না, কিন্তু কার্যত এখন ধরেন 10%, আগে যত মানুষ পেত তার ধরেন 10% মানুষ পাবে। তো এভাবে করে অনেক কিছুই কিন্তু আপনার অনেক জায়গা থেকে আপনার যে অর্থায়ন, ফান্ডিং, সেটা একদম কিন্তু চলে যাচ্ছে।
ওকে, তাহলে সাফল্য এবং ব্যর্থতার চাবিকাঠিতে গত 6 মাসে আপনি তাকে কি দেবেন, সাফল্য না ব্যর্থতা? সাফল্য এই অর্থে আপনি যেটা হাসান ফেরদৌস যেটা বলছিলেন, উনি যে যে জিনিস করতে চেয়েছেন, যেমন ইমিগ্রেশনে একটা সাংঘাতিক একটা মানে নৈরাজ্য এবং একটা অব্যবস্থাপনা, সেটা উনি করতে পেরেছেন। হ্যাঁ, তারপর আপনার একদম বিশ্ব আপনার রাজনৈতিক মঞ্চে আগেন একটা অস্থিরতা এনে দেওয়া, এমন ভাবে করা এবং জোর যার মুলুক তার, এরকম একটা নীতি প্রণয়ন করা, এগুলো উনি করতে পেরেছেন। হ্যাঁ, তো এরকম একদিক থেকে আমি বলবো শর্ট টার্ম পার্সপেক্টিভে এগুলো সবই তার সাফল্য, কিন্তু এগুলো লং টার্ম ইম্প্যাক্ট গুলো কিন্তু সাফল্য হবে না, লং টার্ম ইম্প্যাক্ট গুলো কিন্তু ব্যর্থতার পর্যবেসন। জি, ধন্যবাদ হাসান ফেরদৌস। আমি আপনার কাছে যাব। এপস্টিন ফাইলে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম আছে, প্যাম বান্ডি খোদ আমাদেরকে জানিয়েছেন। ওকে, কিন্তু এখন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে উনি সাবেক প্রেসিডেন্ট ওবামাকে গ্রেফতার করতে হবে, এই কথাটি নিয়ে আসছেন, এবং ক্লিনটনকেও করতে হবে। আপনার কাছে প্রশ্নটি হচ্ছে কেন তারা কি এমন করেছেন যে তাদেরকে গ্রেফতার করতে হবে সাবেক প্রেসিডেন্ট? এই হিসাবে অ্যাপস্টিন ফাইলে ট্রাম্পের নাম আছে, এটি কতখানি ড্যামেজিং ট্রাম্পের জন্য? যদিও আমরা জানি আগামী ইলেকশনে হয়তো উনি লড়বেন না, আইনগতভাবে সিদ্ধ হবে না, তো তথাপি ইনি এটি করছেন, রাইট? আরেকটি ব্যাপার হচ্ছে যে উনি নিজে বলে থাকেন যে আই অ্যাম দ্য প্রেসিডেন্ট, আই এম ইমিউন, অর্থাৎ আমার উপর কোনো দোষারোপ করা যাবে না, কোনো আইন প্রয়োগ হবে না, আমি ভুল করলেও আমাকে নিতে পারবে না তোমরা, আমার শাস্তি হওয়া উচিত নয়। সেই ক্ষেত্রে তার যুক্তি হচ্ছে যে প্রেসিডেন্ট থাকাকালীন যেই সিদ্ধান্তগুলি নেওয়া হয় সেটা হলো প্রেসিডেন্টের এখতিয়ার অনুসারে আইনগতভাবে সিদ্ধ, কাজে ব্যক্তি ট্রাম্প সেটির জন্য দায়ী নন। তাহলে সেই ক্ষেত্রে ওবামা আর ক্লিনটন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য কেন হবে না বলে আমার প্রশ্ন আপনার কাছে। হাবিব ভাই, যে ব্যাপারটা বুঝতে হবে তা হচ্ছে যে ট্রাম্প সাহেব এগুলি কেন করছেন, একটি দুইটি নয়, তিনি কতগুলি বিষয় এনেছেন যা সম্পূর্ণ অবান্তর বলবো আমরা। যেমন তিনি হঠাৎ করে মার্টিন লুথার কিং এর যে রিপোর্ট, যে ডকুমেন্ট গুলি ছিল রিলিজ করে দিলেন, তাকে কেউ বলেনি, তিনি রিলিজ করে দিলেন। তিনি জেরেমি পাওয়েলকে ফায়ার করবেন, তাকে চাকরি থেকে চ্যুত করবেন, সূত্র খুঁজবেন কি যে হেডকোয়ার্টার বানানো হচ্ছে জেরেমি পাওয়েলের জন্য, জেরেমি পাওয়েল মানে ফেডারেল রিজার্ভ বোর্ডের জন্য, বললেন সেখানে দুর্নীতি হয়েছে, যেই বিল্ডিং এর খরচ $1 বিলিয়ন সেটা $3 বিলিয়ন পৌঁছেছে। গতকাল আপনারা দেখেছেন মুখোমুখি দাঁড়িয়েছিলেন জেরেমি পাওয়েল এবং ট্রাম্প। পাওয়েল সাহেব কি বললেন যে আপনি তো একটা এক্সট্রা বিল্ডিং অ্যাড করে দিয়েছেন হিসাবে, এই বিল্ডিং তো 5 বছর আগেই হয়ে গেছে। মুখোমুখি প্রথম একজন দেখলাম যে প্রতিবাদ করলেন ট্রাম্প সাহেবকে যে আপনি যে হিসাব দিচ্ছেন সেই হিসাবে তো একটা বাড়তি অলরেডি তৈরি করে বিল্ডিং এর হিসাব আপনি তৈরি করেছেন, ফলে দাম তো বাড়েনি। গেল এগুলো তিনি কেন করছেন? মূলত তার লক্ষ্য হচ্ছে এবং ওবামাকে গ্রেফতারের কথা। কি কারণে? ওবামা 2016 সালের নির্বাচনে রাশিয়া গেট স্ক্যান্ডাল করার মাধ্যমে নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করেছিলেন। মনে রাখতে হবে যে ট্রাম্প সাহেব কিন্তু প্রেসিডেন্ট হয়েছে, এমন না তিনি প্রেসিডেন্ট হননি, তিনি প্রেসিডেন্ট হয়েছেন যথারীতি ভোট পেয়ে বেশ উল্লেখযোগ্য ব্যবধানে। তো তারপরও ওবামাকে বলা হচ্ছে যে তিনি নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করেছেন রাশিয়ার ভূমিকা উল্লেখ করে। আমরা কি জানি? আমরা জানি যে কংগ্রেশনাল কমিটি যার নেতৃত্বে ছিলেন আজকের ফরেন মিনিস্টার রুবিও, তারা কি ফাইন করেছে যে হ্যাঁ রাশিয়া গত নির্বাচনে 2016 সালের নির্বাচনে নানাভাবে চেষ্টা করেছে, সফল হয়নি, চেষ্টা করেছে, কিন্তু তারা ইন্টারভিন করার নানাভাবে চেষ্টা করেছে, মেইনলি সাইবার মাধ্যমে। তো ওবামাকে যদি গ্রেফতার করতে হয় তার আগে তো গ্রেফতার করতে হয় রুবিওকে, যিনি অলরেডি বলে বসেছেন যে তিনি, তার কমিটি বলছে যে নির্বাচনে হস্তক্ষেপ ঘটেছে। এই সবই আসলে ডিস্ট্রাকশন। এপস্টিনের যে গন্ডগোলটা, এপস্টিন নিয়ে যে কাদা ছড়াছড়ি, তা থেকে লোকের দৃষ্টি সরিয়ে নেওয়া। আমরা কি জানি এপস্টিন সম্বন্ধে, এ নিয়ে আমরা কথা বলি, সংক্ষেপে বলি আমি। এপস্টিন পেডোফাইল, একজন অত্যন্ত ঘৃণিত মানুষ, যে অল্প বয়স্ক মেয়েদেরকে নিয়ে এসে তার একটা আইল্যান্ড ছিল ভার্জিন আইল্যান্ডে, সেখানে তিনি তার বন্ধু বান্ধব সব বড় লোকদের নিয়ে আসতেন, তাদের সঙ্গে ফুর্তি করতেন, বাচ্চাদের গ্রুমিং করতেন। তিনি 14 বছরের একটা মেয়েকে তিনি নিয়ে এলেন, তাকে গ্রুম করছেন, কি আশায় যে একসময় সেই মেয়েটি এই ক্লিনটনদের ওবামাদের নয়, যারা আসছেন সেই আইল্যান্ডে
তাদেরকে মনোরঞ্জন করবে। এই লোকটা ট্রাম্পের সঙ্গে তার বন্ধুত্ব 15 বছরের, এটা আমরা জানি। ট্রাম্প নিজেই বলেছেন দীর্ঘদিনের বন্ধুত্ব। এখন দেখতে পাচ্ছি আমরা যে শুধু বন্ধুত্বই না, ট্রাম্প তার প্লেনে চড়েছেন এবং বোধ করি তার সেই আইল্যান্ডে গেছেন, এটা আমরা জানি না, এটা এখনো প্রমাণিত হয়নি। কিন্তু প্রমাণিত কি হয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের মতো পত্রিকা, যা কিনা একদিন ট্রাম্পকে সমর্থন করে এসছেন, তারা আমাদের জানাচ্ছেন যে ট্রাম্প এপস্টিনের জন্মদিনে, 50তম জন্মদিনে অন্য অনেকের মতোই জন্মদিনের গ্রিটিং কার্ড পাঠিয়েছেন। তাদের তিনি কি লিখছেন, এক নগ্ন নারীর ছবি এঁকে, আমি মুখে বলতেও পারবো না ছবিটা তিনি কিভাবে এঁকেছেন, এত কুৎসিত। এবং সেখানে তিনি বলছেন, এপস্টিনকে অভিনন্দন জানাচ্ছেন, অনেক অনেক গোপন, অনেক অনেক সিক্রেটের সন্ধানে তারা আছেন, এই কথা বলে। আমরা আরো কি জানতে পারছি যে যেই গেস্ট লিস্ট তৈরি করা হয়েছিল গিসেন ম্যাক্সওয়েলের অনুরোধে, সেই গেস্ট লিস্টে ট্রাম্প সাহেবের নাম আছে। আমরা কি বলেছিলাম, এই লিস্টটা রিলিজ করো। ট্রাম্প সাহেব নিজে বলেছেন ট্রাম্প সাহেব রিলিজ করো, যে কারণে শুরুতে আপনি বলছেন যে ড্রেন দ্য সোয়াম্প। ড্রেন দ্য সোয়াম্প মানেই হচ্ছে যে আমেরিকান প্রশাসনে বড় লোকরা, পাওয়ারফুল লোকরা অপরাধ করে মাপ পেয়ে যায়। তার একটা প্রমাণ হচ্ছে এই জেফরি এপস্টিন। ওই তালিকার যদি রিলিজ করা যায়, অনেক অনেক বড় লোকদের, অনেক ধনী লোকদের, অনেক পাওয়ারফুল লোকদের নাম পাওয়া যাবে এবং তাদেরকে আইনের আওতায় আনা যাবে। এই দাবি ছিল, এবং এই দাবি ট্রাম্প সাহেব নিজে একাধিকবার সমর্থন করেছেন, বলেছেন যে হ্যাঁ, তিনি ক্ষমতা এলে এই তালিকা তিনি রিলিজ করবেন। এখন তিনি কেন করছেন না? একমাত্র কারণ এটা তার নামটাও আছে। নামটা তো অলরেডি ওয়াল স্ট্রিট জার্নাল স্পষ্টভাবে, একটা কথা বলি, ইন্টারেস্টিং কথা বলি, জবাবে তিনি বলেছেন, যখন জানা গেল যে তিনি চিঠি লিখেছেন, ছবি এঁকেছেন, তিনি বলছেন যে আমি তো ছবি আঁকি না, আমি তো কখনো ছবি আঁকি না। বলার সঙ্গে সঙ্গে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট 4টি ছবি প্রিন্ট করেছে, ট্রাম্প সাহেবের রাখা 4টি ছবি তিনি এঁকেছেন। ছবিগুলি অকশনও করা হয়েছে, একটা ছবির দাম 32,000 টাকায় বিক্রিও হয়েছে। ফলে ট্রাম্প সাহেব যে মিথ্যা বলছেন, এখন তো একদম খুললাম হয়ে গেল। কার কাছে সবচেয়ে ক্ষতি, কার কাছে? তার নিজের বেইজের কাছে। কারণ তার বেইজের কাছে ট্রাম্প সাহেব তো কোন অপরাধ করতে পারেন না, আর সেই লোকটা এখন চক্রান্ত করছেন সব তথ্যকে কিভাবে গোপন রাখা যায়, মুখটা কিভাবে খোলা না যায়। আর তার বেইজের কথা বলছেন আপনি, তার বেইজ তো বোকার হদ্দ। পীর ট্রাম্প যেটা বলবেন সেটাই তারা মেনে নিবে, এটা একটা সমস্যা। লজিক্যালি ইউ ক্যানট হ্যাভ র্যাশনাল ডিসকাশন তাদের সাথে, সম্ভব না বাস্তবিক পক্ষে। আর আপনি যেটি বলছেন ড্রেইন দ্য সোয়াম্প, বাংলায় যদি আমরা বলি সেটা হলো শুদ্ধিকরণ। কিভাবে শুদ্ধিকরণ? যে বড় লোকগুলি আছে তাদেরকে, তাদের অন্যায়গুলো বের করে নিয়ে আসবেন, তাদেরকে জেল জরিমানা হবে, এবং এর ফলে যেটা অর্জিত হবে সেটা হচ্ছে কি সাধারণ মানুষ এর সুফল পাবে, অন্যায় সুযোগগুলো কমে আসবে। কিন্তু অন্যায়কারী যখন আপনি নিজেই হবেন, তখন তো এই শুদ্ধিকরণ সম্ভব নয়। আপনি এবং আপনার বন্ধু বান্ধব, আমি একটু আগে বলেছি 13 জন বিলিয়নিয়ার। আপনি যে প্লেনটির কথা বলছেন, সেই প্লেনটির নাম হলো ললিতা ট্রান্সপোর্ট। ওকে, এবং এই ললিতা ট্রান্সপোর্টে believe me or not, I'm not joking, this is the name, ললিতা ট্রান্সপোর্ট। সেখানে ওই প্লেনে বেড থাকতো গ্রুপ সেক্সের জন্য, আন্ডার এজ মেয়েদের নিয়ে। ইউ হ্যাভ টু বি আন্ডার এজ, আদারওয়াইজ ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস ফ্লাইট। এটি হচ্ছে একটি ছোট্ট অংশ তুলে ধরলাম আমি। এনিওয়ে, আমরা একটু প্রসঙ্গের পরিবর্তন করব। মেহরাজ মোমেন, আপনি পলিটিক্যাল সায়েন্স পড়ান এবং সবসময় দেখেন। আমি খুব আশ্চর্যিত যে ডেমোক্রেটরা এই যে অ্যাপস্টিন ফাইল নিয়ে কোনো উচ্চবাচ্য করছেন না। এটি তারা সুবিধা নিতে পারতেন, মানুষকে বোঝাতে পারতেন, এটি ছোট করে বললেই হবে, এবং এটি সুবিধা তারা নেননি। দু একজনের কাছে আমরা ছোট্ট করে এদিক সেদিক শুনেছি, কিন্তু এর কোনো কিছু বড় আকারে যেভাবে তুলে ধরা উচিত জনসম্মুখে, তার কোনো কিছু দেখছি না। দে কুড নট ক্যাপিটালাইজ অন দিস। কেন আমরা এটি শুনছি না তাদের কাছ থেকে? এদের কি কোনো আসলে স্ট্র্যাটেজি আছে, নাকি ন্যান্সি পলিসি এর চাকসুমার মতো মৃত ডেড ম্যান ওয়াকিং, হ্যাভ নো পলিসিস কাইন্ড অফ থিং? কি হচ্ছে আসলে? আচ্ছা, প্রথম কথা আমি বলবো, ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি তারা অত্যন্ত ইনএফিশিয়েন্ট, এবং তারাও অ্যাকচুয়ালি অনেক করা। তাদেরও অনেক উঁচু স্তরের মানুষের নাম এই এপস্টিন লিস্টে আছে, যে কারণে আমার কাছে মনে হয় তারা দ্বিধা করছে। কিন্তু সেটা সত্ত্বেও
তারপরও এটাকে তারা ক্যাপিটালাইজ করতে পারতো, কিন্তু তারা পারছে না। তারা এখন তাদের সমস্ত আপনার শক্তি ব্যয় করছে জোহরান মামদানিকে থামানোর জন্য। তো এইভাবে করে তাদের নিজেদের দলের প্রগ্রেসিভ মানুষের আপনার অবস্টিকল তৈরি না করে তারা কিন্তু রিপাবলিকানদের সাথে একটা যেটা কম্পিট করে আপনার মিড টার্মে তারা অনেক ভালো অবস্থানে যেতে পারতো, কিন্তু সেই জায়গায় তারা যাচ্ছে না। তাদের পলিসি বা একটাই তাদের স্লোগান যে আমরা ট্রাম্প না। কিন্তু শুধু আমরা ট্রাম্প না সেটা যথেষ্ট না, তোমরা যখন ক্ষমতায় আসবে তোমরা কি করবে সেইগুলো জিনিস বলতে হবে। তারা নিজেদেরকে সবসময় আইডেন্টিফাই করে এভাবে একটা অ্যান্টাই ট্রাম্প হিসাবে, কিন্তু তাদের পলিসিগুলো তারা সোচ্চার হয় না। এবং তারা তাদের দল থেকেই যখন আপনার ভালো লিডারশিপে যে কেউ আসতে চায়, যার কথা আপনার মানুষ মানে উদ্বেলিত হয়, মানুষকে আপনার কি বলবো মানে মানুষকে অনেকখানি তাদের দলে নিয়ে আসতে পারে, এরকম লিডারশিপ দাঁড়ায়, তখন ডেমোক্রেটিক পার্টি নিজেই সেটা ধ্বংস করে। আমি বলবো যে আপনি যদি দেখেন এই এপস্টেইন ফাইলটা রিলিজ করার জন্য আপনার থমাস মেসি, যিনি রিপাবলিকান উনি কিন্তু এটা একটা উদ্যোগ নিয়েছিলেন, যে কারণে আপনার স্পিকার পুরো আপনার এখন তো সব বন্ধ করে আগে থেকে ছুটি নিয়ে সব চলে গেছে, এটা ডিল করতে না হয়। এটা কিন্তু ডেমোক্রেটদের কাছ থেকে আসা উচিত ছিল, কিন্তু তারা অত্যন্ত ইনএফিশিয়েন্ট। এবং এই যে 6 মাসে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, আমি বলবো যে ভয়াবহ অ্যাডমিনিস্ট্রেশন চলছে, তারপরেও তারা মিড টার্ম ইলেকশনে তারা আশানুরূপ আমার কাছে মনে হয় সফলতা পাবে না। সো আপনি যেটা মধ্য কথা বলছেন যে ডেমোক্রেটরা কোনো কথা বলছে না, কারণ তাদের ভয় হচ্ছে তাদেরও অনেকেরই নাম আছে এই ফাইলে। দর্শক আপনারা যারা দেখছেন, এই একটি কারণে আপনাকে নিরপেক্ষ মিডিয়ার কথা শুনতে হবে। নাট CNN, নাট ফক্স, নাট নিউ ইয়র্ক টাইমস, তারা তাদের কথা বলবেন। আমরা যখন আলোচনা করি আমরা দুপক্ষকেই ধুয়ে দিই, কারণ দুপক্ষেই কম বেশি দায়ী এবং দোষী। আপনি হাসান ফেরদৌস আপনি বলছিলেন যে মামদানিকে নিয়ে ব্যস্ত এখন ডেমোক্রেটরা, উপরের পক্ষ। দর্শক আপনারা ভুলবেন না, তারা ব্যস্ত মামদানিকে ফেল করানোর জন্য, পাশ করানোর জন্য না। মজার ব্যাপার হচ্ছে যারা এই দেশে ছিলেন 90s-এ বা 90s, মিড 90s, তারা রেগে বা র্যাপ যারা শুনেছেন বা শুনতেন, তারা একটি নাম খুব ভালো করে জানবেন, হু-ট্যাং ক্ল্যান। সেই হু-ট্যাং ক্ল্যানের একটি বড় সমাবেশ, বড় অনুষ্ঠান হয়ে গেল গতকাল। সেখানে মামদানিকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং ব্ল্যাক কমিউনিটির যত নেতা আছেন যারা আসলে গ্রাসরুটের সাথে জড়িত, তারাও সেখানে গিয়েছিলেন। এটি একটি বড় ব্যাপার হয়ে দাঁড়াবে, পক্ষে দাঁড়াবে মামদানির। এবং এই যে ডেমোক্রেটিক নেতারা আছেন, দ্য কুগার, আই কল দেম কুগার্স, এদের জন্য ভালো সংবাদ নয় এটি, রিপাবলিকানদের জন্য ভালো সংবাদ নয়। মামদানিকে পরাজিত করার জন্য ডেমোক্রেট রিপাবলিকান একযোগ হয়ে যাচ্ছে। দিস ইজ মাইন্ড বাগলিং, বাট এটি আসলে ট্রু। আমি একটু আন্তর্জাতিক প্রসঙ্গে যাব। আমি একটু অ্যাড করি হাবিব ভাই, একটু পুশব্যাক করি। ব্যাপারটা অত প্লেনলি না দেখে কমপ্লেক্সটা বোঝা উচিত আমার। তা হচ্ছে যে ডেমোক্রেটদের এই মুহূর্তে সমর্থন কিন্তু মাত্র 20%। অ্যাপ্রুভাল রেটিং ট্রাম্পের সেকেন্ড টার্মের পরে এই ঘটনাটা ঘটেছে। একটা বড় ধরনের ট্রানজিশন চলছে দলের মধ্যে, দলের নেতৃত্বে ট্রানজিশন চলছে। সবাই বুড়োদের নেতৃত্বের উপর আস্থা কমে গেছে। আমরা দেখছি নতুন নেতৃত্ব ইমার্জ করছে, কিন্তু ইমার্জ করার পরে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি আমরা। বুড়োরা ওয়েলকাম করছে না ইয়াংদেরকে, যে কারণে এওসি আমরা দেখেছি কমিটি থেকে বাদ পড়েছেন এইবারের সংসদে। কেমন? আর আপনি যেটা বললেন যে কারণে ভয় পাচ্ছে ডেমোক্রেট পার্টির অনেক উইকনেস, কিন্তু প্রধান উইকনেস হচ্ছে কালচার ওয়ারে ডেমোক্রেটিক পার্টি হেরে যাচ্ছে। এখন যে যুদ্ধটা হচ্ছে তা মূলত কালচার ওয়ার। শিক্ষা নিয়ে বলুন, এলজিবিটি রাইটস নিয়ে বলুন, ক্লাইমেট চেঞ্জ নিয়ে বলুন, ইটস অল কালচার ওয়ার্স। এবং এই কালচার ওয়ারে ট্রাম্প সাহেব অনেক এগিয়ে। আমরা কোনো দেখছি না কোনো পক্ষ থেকে। ফলে এই পিরিয়ডটাকেই বলবো ট্রানজিশনাল পিরিয়ড। ইউ গট টু গিভ দেম সাম টাইম, রিঅর্গানাইজ করবার জন্য সময় দিতে হবে। এবং আমার ধারণা যে মধ্যবর্তী নির্বাচনের আগেই এই দল তাদের ঘরটাকে গুছিয়ে আনতে পারবে, আমি বিশ্বাস করি এবং আশা করি আমি। ফলে একদম চট করে যেন না বলি আমরা যে তারা ফেল করবে, এইটা বলতে আমি এখনো রাজি নই। আমি খালি একটা কথা যোগ করি, এই যে কালচার ওয়ারের কথা আমি একদমই একমত। এই জন্য ন্যারেটিভটা চেঞ্জ করে ইকোনমিক
ওয়ারে আনতে হবে। ভেরি গুড, গুড পয়েন্ট। তখনই আপনার ওরা জিততে পারবে, কিন্তু ওরা ওই ন্যারেটিভটা চেঞ্জ করার জন্য ওরা রেডি না। হ্যাঁ। কারণ জাস্ট লাইক রিপাবলিকান, ওরাও ডোনার ওদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ভোটার থেকে। রাইট। সেই জন্য আমি আশা করি আই এম রং, এবং আপনার হাসান ফেরদৌস ইজ রাইট, এবং মিড টার্মের আগে ওরা ওদের অবস্থানটা বেটার হবে। কারণ আমিও চাই যে ডেমোক্রেটরাই জিতুক, কিন্তু আমি কি বলবো, মানে আমি অতটা পজিটিভ হতে পারছি না, কারণ এই লাস্ট কত বছরে ওদের যে আমি পারফরমেন্স দেখি। আমি মনে করি ডেমোক্রেট, দুঃখিত, দ্য মিড টার্মে রিপাবলিকানস আর গোনা সাফার বিগ লসেস, তাদের বিগ লসেস। কিন্তু তাদের পক্ষে সুবিধা হচ্ছে তাদের সেফ সিটের সংখ্যা খুব বেশি, এটি মনে রাখতে হবে। আর হাসান ফেরদৌস যেটি বলছিলেন সেটি হচ্ছে যে ডেমোক্রেটরা একটি ট্রানজিশন পিরিয়ড দিয়ে যাচ্ছে, এবং এই ট্রানজিশন পিরিয়ড অতিবাহিত হতে সময় লাগবে, এবং সেই সময়টা দেয়া দরকার। সমস্যা হচ্ছে একটাই, এটা শুনতে মনে হয় যে প্রেমিকাকে বলছে আমি তোমাকে বাসায় নিয়ে যাব, কিন্তু অনেকটা সময় দরকার। প্রেমিকা তখন বলছে টাইম ইজ দ্য অনলি থিং আই ডোন্ট হ্যাভ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি জানি মেবি ইটস নট দ্য রাইট কনটেক্সট, বাট আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। সো জনগণ কিন্তু এটা বুঝবে না, আসল কথা হচ্ছে এটা। জনগণ অর্থনীতিতে যখন আঘাত আসবে, তার ব্যক্তি জীবনে যখন এটার প্রভাব পড়বে, তার বাচ্চারা যখন স্কুলে যেতে পারবে না, তার মেডিকেল যখন থাকবে না, তখন কিন্তু তারা এটি শুনবেন না, ওই সময়টি তার ডেমোক্রেট পাবে না। এনিওয়ে, আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করে আন্তর্জাতিক প্রসঙ্গে যেতে চাই। সম্প্রতি ইসরায়েল এবং আমেরিকা তারা যে আলোচনা চালাচ্ছিলেন হামাসের সাথে, সেখান থেকে তারা বের হয়ে এসেছেন এবং তারা বলছেন যে এই আলোচনা সম্ভব নয়। আমি আলোচনার প্রস্তাবনাগুলো দেখেছি, তার প্রস্তাবগুলো যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে দুপক্ষ থেকে, এটি একেবারেই যে কোনো সময় পালন করা সম্ভব। আমার কথা হচ্ছে ম্যানেজ মোমেন্ট, কেন এটি তারা বের হয়ে আসলেন আমেরিকা এবং ইউএস, এবং এখন তাহলে কি হবে? এটা বোঝার জন্য আমাদেরকে একটু ইসরায়েলের পলিসি দেখতে হবে। যখনই আপনার প্যালেস্টাইন থেকে এমন কোন নেতা সামনে এসছে যার সাথে আপনার একটা রেশনাল একটা আলাপ আলোচনা বা একটা মানে কোনো একটা কি বলবো, মানে কোনো একটা প্রপোজাল এটা সম্ভব, তখনই ইসরায়েল কি করেছে, হয় তাকে মেরে ফেলেছে বা তাকে দীর্ঘদিনের জন্য বন্দী করে রেখেছে। তো হামাসের সাথেও যখনই আপনার মনে হচ্ছে যে একটা সমঝোতায় আসা সম্ভব, তখনই তারা কোনো না কোনো একটা পদক্ষেপ নেয়, হয় ইরান আক্রমণ করে, সিরিয়া আক্রমণ করে, এমন একটা জিনিস করে যাতে কোনোভাবেই সমঝোতায় না যেতে হয়। কারণ ইসরায়েল আসলে কোনো সমঝোতা চায় না, তারা চাচ্ছে গ্রেটার ইসরায়েল, যেখানে তারা শুধুমাত্র প্যালেস্টাইন, শুধু গাজা নয়, ওয়েস্ট ব্যাংক নিয়ে নেবে, এবং এখানেই থামবে না, তারা সিরিয়া, আরো অনেক আশেপাশে লেবানন, আরো অনেক জায়গা নিয়ে তারা একটা গ্রেটার ইসরায়েল স্থাপন করবে। এবং আপনার নেতানিয়াহু মনে করছে যে এটাই তার শেষ সুযোগ। এই সময়ে যখন ট্রাম্প ক্ষমতায় আছে, মোটামুটি ভাবে এই সময়ে যা করতে চায়, এবং আরো অনেক ধরনের আপনার অনেক আশেপাশের দেশগুলোকে, বিশেষ করে লেবানন, সিরিয়া, এগুলোকে তো অনেক দুর্বল জায়গায় নিয়ে আসা হয়েছে। কাজে এটাই সুযোগ, এখনই এটা করতে হবে। কাজে আসলে তারা কোনোভাবে কোনো সমঝোতা চায় না, সমঝোতার জায়গা আসলেই তারা সেটাকে ধ্বংস করে। যেমন আপনি যদি ইরানের আক্রমণটা দেখেন, ইসরায়েল যে করলো, তখন কিন্তু আপনার আমেরিকা এবং ইরান একটা সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা ছিল, সেটাকে নষ্ট করার জন্যই কিন্তু তখন ওই আক্রমণটা করা হয়েছে। জি, এটা আপাতত দৃষ্টিতে সেরকম মনে হলেও আসলে আমার মনে হয় যে তারা ইসরায়েল এবং আমেরিকা দুজনই জানতো যে তারা আসলে কি করতে যাচ্ছেন, কিন্তু সময় ক্ষেপণ তারা করছেন। তাদের ওভারঅল মিডল ইস্ট পলিসিতে ইরানের সাথে সমঝোতার কোনো স্থান আছে বলে আমি মনে করি না। বাট এটা খুব ভালো হতো যদি এটা হতো। হাসান ফেরদৌস, আমরা যখন এই প্রসঙ্গের উপর আছি, দুটি ভিন্ন প্রসঙ্গ থাকবে, কিন্তু দেখি আমরা ইন্টারকানেক্ট করতে পারি কিনা। একটি হচ্ছে সিরিয়াতে আক্রমণ শুরু করেছে ইসরায়েল, এবং সেখানে ড্রুজ যারা আছেন, আমি পরিসংখ্যান দেখে বুঝলাম 3% সিরিয়ার জনগণের 3% হলো ড্রুজ, দুঃখিত, ড্রুজ, এবং তারা সেখানকার নাগরিক। সেটা অতি নগণ্য, 1%-ও নিচে সিরিয়াতে। ওকে, খুবই নগণ্য। তারা মাথা চারা দিয়ে উঠেছেন, এবং তারা তাদেরকে রক্ষা করার জন্য সিরিয়াতে আক্রমণ করছেন ইসরায়েল। অনেকে বলছেন যে বুঝতে পারছেন না কেন হঠাৎ করে ইসরায়েল বম্বিং করছে, কারণ কিছুদিন আগেই
ইসরায়েল এবং আমেরিকার সমর্থনে একটি নতুন সরকার সেখানে বসানো হয়েছে, তাদের স্যাংশনও সরিয়ে নেওয়ার ব্যাপার চলছে। আমাদেরকে যদি এইটু একটু বোঝান, এরপরে সময়ের সাথে আমি দুটি প্রশ্ন একসাথে করে রাখছি, পরবর্তীতে আমি মেহনাজ বোন আপনার কাছে যাবো, কিন্তু সেটি হচ্ছে একটু বাংলাদেশ প্রসঙ্গে। কাতার বেস আল জাজিরা একটি ডকুমেন্টারি তৈরি করেছে, সেখানে হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের হাসিনার শেষ 35 দিনটি তুলে ধরেছেন। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, অনেকে হতবাক, অনেকে বিহবল, অনেকে বলছেন যে এই টেপগুলি কোত্থেকে আসলো। আপনার অ্যানালিসিসটিও আপনার কাছে আমি শুনবো। অনেকে বলছেন তারা পক্ষ টানছেন, আসলে কি তাই কিনা? রবি ভাই, আমি একটু বলি আগে, আপনারা হামাস নিয়ে কথা বললেন। অবশ্যই অবশ্যই। আপনি মাথায় রাখতে হবে যে হামাস একটা টেররিস্ট অর্গানাইজেশন, একটা সন্ত্রাসী দল, যে দলটিকে 7 অক্টোবরের জন্য সারা বিশ্বই তাকে নিন্দা করেছে, ইনক্লুডিং প্যালেস্টিনিয়ানস। শুধু তাই না, 2 সপ্তাহ আগে প্যালেস্টাইনের রামাল্লাহ প্যালেস্টাইন অথরিটি আব্বাস সাহেব স্টেটমেন্টে বলেছেন যে হামাসকে সরে যেতে হবে গাজা থেকে, হামাস মাস্ট বি এক্সপেল। এটা বলছেন কে? আব্বাস সাহেব, মাহমুদ আব্বাস। কেমন এখন যে সমস্যা পৌঁছেছে ইসরায়েলকে, আমরা আশা করছি, আপনারা বলছেন, আপনার কথা শুনে মনে হচ্ছে ইসরায়েল এগিয়ে যে হামাসকে এমব্রেস করবে এবং বলবে যে চুক্তি করি আমরা। আমি কথা শেষ করি। কিন্তু এটা কেন করব? হামাস তো আমাকে আক্রমণ করেছে, হামাসের যে চার্টার বলা হচ্ছে ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে হবে। ফলে আমার কোনো অব্লিগেশন নেই আপনার সঙ্গে চুক্তি করতে। আপনাকে আপনার দলের লোকরাই বলছে এক্সপেল করতে হবে, আপনি আমাকে এক্সটারমিনেট করতে চান, সেক্ষেত্রে আমার লক্ষ্য একটাই হবে, তা হচ্ছে এই যে আপনাকে কি করে আমি নিশ্চিহ্ন করতে পারি। জি, আমি বলতে বলছি ইসরায়েলের, ইসরায়েল এক্স্যাক্ট তাই করছে। একই কথা উইথ ইরান। ইরানের একই লক্ষ্য ফ্রম ডে 1 1979 থেকে ইসরায়েলকে ধ্বংস করা, ফর্মাল ডিক্লারেশন। তাই যদি অবস্থান হয় ইরানের, সেক্ষেত্রে ইসরায়েলের অবস্থানটা কি হবে? পাল্টা অবস্থা। হোয়াট ডু ইউ এক্সপেক্ট ইসরায়েল টু ডু? রেজিস্ট করা, রেজিস্ট করা না, প্রবাবলি ইরানকেও নিশ্চিহ্ন করা, তাই তো? দিস ইজ হাউ ওয়ার হ্যাপেন্স। আপনি আমাকে নিশ্চিহ্ন করতে চান, আমিও আপনাকে নিশ্চিহ্ন করতে চাই। এই মুহূর্তে আপার হ্যান্ডটা কার? এই যুদ্ধে আপার হ্যান্ডটা ক্লিয়ারলি ইসরায়েলের / মার্কিন যুক্তরাষ্ট্রের, কারণ একসাথে যুদ্ধ করছে। এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে কোনো তফাৎ নেই। আমেরিকার অর্থ, আমেরিকার অস্ত্র দিয়ে যুদ্ধ করছে। এই যখন বাস্তবতা, আজকে আমরা কি দেখি গাজাতে? অলরেডি 1 লক্ষ মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ অনাহারী, শিশুরা ওয়েস্টেড হয়ে পড়ছে, মানে তারা বাড়ছে না, অপুষ্টিতে ভুগছে, পুরো একটা জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। কি কারণে? সব মিলে 10 থেকে 15,000 হামাস সোলজার এখন আছে, ম্যাক্সিমাম 15,000। এই 15,000 লোক পুরো গাজার 2.2 মিলিয়ন লোককে জিম্মি করে রেখেছে। তাদের সে অধিকার আছে, মহান তারা বলতে পারি আমরা, তারা রেজিস্ট করছে ইসরায়েলকে। বাট হোয়াট ইজ দ্য রিয়ালিটি? এই হামাস তো কোনোদিন ইসরায়েলকে ডিফিট করতে পারবে না। হ্যাঁ, ওকে, ঠিক আছে, স্পেশালি ওয়েন প্যালেস্টিনিয়ানরা আর ডিভাইডেড। ওকে, তাই না? আমরা একটু সিরিয়ার প্রসঙ্গে যাই, কারণ আমাদের হাতে সময় খুবই কম। অন্য কোনো সময় হলে, অন্য কোনো দিন হলে এই প্রতিটা 3টি পয়েন্ট আপনি উল্লেখ করেছেন, 3টি পয়েন্টই আমি আপনার সাথে খুব ভালো রেশনাল বিতর্কে যেতাম, এবং আমরা সেটা করবো আরেকদিন। আমরা একটু সিরিয়ার ব্যাপারটাই কথা বলি। একই কথা, সিরিয়া তো কেন আক্রমণ করছে? প্রথমত এই মুহূর্তে যেটা বললাম, সিরিয়া একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখন অর্গানাইজ না, মিলিশিয়া নিয়ে একটা আর্মি গঠন করা হয়েছে, অনেক মিলিশিয়া নিয়ে আর্মি গঠন করা হয়েছে। ফলে একে ডিফিট করা, একে আঘাত করা খুব সহজ ইসরায়েলের জন্য। আমরা কি দেখলাম? দামাস্কাস পর্যন্ত যে তারা আক্রমণ করেছে, কাকে ডিফেন্ড করতে? ড্রুজদের। ড্রুজ কারা? ড্রুজ একটা ইসলামিক সেক্ট বলতে পারি আমরা, তারা ইসলামিক নয়। এটি 11th সেঞ্চুরিতে তারা প্রথমত মিশরে তাদের জন্ম, এবং মিশরের তখনকার যে বাদশাহ বা রাজা ছিলেন আল খালিল, তিনি এই ধর্মের নেতা। তারা ইসলামের অংশ, বিশেষ তারা তাওহীদকে মানে, কিন্তু বাকিগুলিকে তারা মানে না। ফলে এটা এক ধরনের ইসলামিক সেক্ট, কেউ বলে কেউ বলে না। অলমোস্ট 3% ড্রুজ বাস করে ইসরায়েলে, যারা ফুললি ইন্টিগ্রেটেড, তারা আর্মিতে কাজ করছে, তারা গভর্নমেন্টের মধ্যে কাজ করছে, সব জায়গায়। এবং এই 3% লোকের ইনসিস্টেন্সে হচ্ছে যে আমাদের লোকরা আক্রান্ত সিরিয়াতে, সিরিয়ার উত্তরে, মানে ইসরায়েলের দক্ষিণে, ইসরায়েলের উত্তরে, দক্ষিণে দেখতে পাচ্ছি আমরা ড্রুজদের বাস। এদেরকে রক্ষা করতে হবে।
ড্রুজকে ফাইট হচ্ছে কাদের? ড্রুজ ভার্সেস সুন্নি। যে সরকারটা এখন ক্ষমতায় এসেছে সিরিয়াতে সুন্নি সরকার, জি। এবং যে সৈন্য বাহিনী তারা পাঠিয়েছে সুন্নি বাহিনী, যে দেখেছি আমরা ড্রুজদের আক্রমণ করেছে এবং অ্যাটলিস্ট হাফ এ ডজন ড্রুজ ভিলেজকে নিশ্চিহ্ন তারা করেছে। দেয়ার ইজ এ ম্যাসাকার, একটা ম্যাসাকার হয়েছে কিন্তু দ্রুজদের বিরুদ্ধে, এটাও আমাদের বলতে হবে। উই নিড টু স্পিক আউট যে যে ঘটনা করেছে সিরিয়ার সুন্নিরা তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটাকে অ্যাডভান্টেজ দিচ্ছে কিন্তু ইসরায়েল, যে আমার ড্রুজকে আমি সমর্থন করি, আমার ড্রুজরা জেনোসাইডের মুখোমুখি, গাজা যেমন করছে, আই উড প্রোটেক্ট দেম। এটা করতে স্যার কি করছে? তারা এক্সপ্যান্ড করছে তাদের টেরিটরি। আমরা জানি গোলান হাইটস, আপনি বলেছেন গোলান হাইটস ইতিমধ্যে অনেক আগে 1973 থেকে ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে, এবং এই আসাদ সরকার পতনের সময় থেকে দেখতে পাচ্ছি আমরা যে এক্সপ্যান্ড করা শুরু করেছে সিরিয়ান টেরিটরিতে ইসরায়েল। ঠিক আছে, আমরা একটু এটা সংক্ষিপ্ত করে বাংলাদেশ প্রসঙ্গে যদি যা, আপনাকে আরেকটি প্রশ্ন করেছিলাম আল জাজিরার ব্যাপারে। আল জাজিরার, আপা বলবেন বলছেন, আচ্ছা আপনি মেয়াজমুন আপনি বলুন, তারপরে শুনেনি, বলুন। হ্যাঁ, আল জাজিরা ধরেন যে আপনার তাদের যে তথ্যগুলো দেয়, তো তার মধ্যে তো আপনার অনেক কিছু তারা প্রমাণ এগুলো দিচ্ছে। হ্যাঁ, তো আমরা যেটা শেখ হাসিনার ব্যাপারে জানছি, আমরা ধরেন আমার কাছে আর কি কোনো জিনিসে আমি খুব অবাক হয়েছি তা না, তবে তথ্য প্রমাণগুলো যখন আসে তখন এটা আর কি অনেক বেশি স্ট্রেনথেন হয়। কিন্তু এখন যেটা যে আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে কনটেক্সট। এই মুহূর্তে আপনি যদি ডক্টর ইউনূসের সরকারে দেখেন, সেখানে আপনার সাফল্য অনেক কম। সেই ক্ষেত্রে আপনার যখন এই এই আগের সরকারের যে আপনার বিশ্লেষণ বা ক্রিটিক্যাল জিনিসটা আসে, তখন কিন্তু আপনার সাথে সাথে একটা কম্প্যারিজন বা এই জায়গাটা চলে আসে। কাজে এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা দেখছি যে অনেক মানুষ আপনার আবার আওয়ামী লীগের সমর্থন করছে, কারণ তারা এই সরকারের ব্যাপারে তারা নিরাশ হচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন যে শেখ হাসিনার সরকারের যে অ্যানালিসিস গুলো হয়েছে বা যে প্রমাণগুলো, যেখানে আপনার ওইগুলো তো ওরা ভয়েস রিকগনিশন থেকে ওরা প্রমাণ করেছে যে এগুলো আসলে মানে সত্যি এটা উনারই, শেখ হাসিনারই ভয়েস। হ্যাঁ, তো ওই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে এত সন্দেহের জায়গা নাই। এবং শেষ 30 দিনে যা হয়েছে, আমার কাছে আর কি কোনো জিনিস আমার কাছে সাংঘাতিক আশ্চর্য বা এরকম কিছু লাগে, কিন্তু এখন এটার ইম্প্যাক্টটা কি হবে এই তথ্যগুলো জানার পরে, এটার জন্য বাংলাদেশের জন্য এটার কি ইম্প্যাক্ট, সেটার জন্য আপনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা, এটাই হচ্ছে এটার কনটেক্সট। ধন্যবাদ। হাসান ফেরদৌস, আপনার সময় আছে, আপনি একটু রেসপন্ড করতে পারেন। সাথে একটি প্রশ্ন জুড়ে দেই, আপনার হাতে সময় কিন্তু খুব কম থাকবে। সেটি হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণরত একটি বিমান পড়লো স্কুলের উপর, মাইলস্টোন স্কুলের উপর ধ্বংস হয়ে, এবং সেখানে সেটি নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে। কিন্তু আমার কথা হচ্ছে, এটি কি অব্যবস্থাপনা, এটি কি ব্যর্থতা, এটি কি অদক্ষতা? এবং এই যে সামরিক প্রতিষ্ঠানগুলো কেন একটি দেশের রাজধানীর মধ্যস্থলে, এটি অবস্থাটা কি আসলে বলুন। আচ্ছা, আগে একটু বলে নিই আল জাজিরার রিপোর্টটা নিয়ে। রিপোর্টটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা দেখছি পরপর 3টি আন্তর্জাতিক সংস্থা থেকে হাসিনা সরকারের কাটাছেঁড়া করা হলো, তাদের পোস্টমর্টেম করা হলো, 3টি আন্তর্জাতিক। ফলে হাসিনা সরকারের লোকজন যারা বিদেশে বসে আছেন এবং চক্রান্ত করছেন বিদেশে বসে, তাদের জন্য একটা চপেটাঘাত। এই কথাগুলি ইউনূস সাহেব বলছে না, ছাত্ররা বলছে না, জাতিসংঘ বলছে, বিবিসি বলছে, আল জাজিরা বলছে। এদের কি পয়সা খাইয়ে ইউনূস সরকার এই রিপোর্ট করেছে? তা তো নয়। অত পয়সা ইউনূস সরকারের নেই যে বিবিসি কে পয়সা দেবে, আল জাজিরাকে পয়সা দেবে আর ফিল্ম বানাবে। ফলে এটা হচ্ছে একটা গত সরকারের বিরুদ্ধে একটা ক্লিয়ার কাট গ্রেফতার নামা। এই অপরাধ তোমরা করেছো, এই খণ্ডন করার কোনো উপায় তোমাদের নেই। ফলে তাদের আন্তর্জাতিক লেজিটিমেসি কার্যত শূন্য বিগত সরকারের। এটার মূল শক্তি হচ্ছে এই রিপোর্টগুলির, যে সমস্ত চক্রান্ত চলছে বাইরে এই সরকারকে ফিরিয়ে আনবার জন্য, ভারতও দেখতে পাচ্ছে যে এই সরকারের তো কোনো ভিত্তি নেই। কারণ যে কাজ তারা করেছে, যে অন্যায় তারা করেছে, যে খুন তারা করেছে, সেই খুনের কোনো মাফ নেই। এটা 1 নম্বর। আপনি প্রশ্ন করেছেন বিমান ভেঙে পড়লো। আচ্ছা, বিমান ভেঙে পড়লো কোন রকম ইনভেস্টিগেশন হওয়ার আগে আমরা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি। আগে আমরা জানি কি ঘটনা ঘটেছে, একটু সময়, একটু হাফ ছেড়ে বাঁচুন বাবা, একটু রিসার্চ নিন, লেট দেম ফিনিশ দেয়ার ইনভেস্টিগেশন, দেন ইউ। আমরা কি শুনতে পাচ্ছি? বুদ্ধিমান লোকরা বলছে ষড়যন্ত্র একটা, বুদ্ধিমান লোকরা বলছে টেলিভিশনের পর্দায় যেটা একটা ষড়যন্ত্র। আমরা জানি কি করে? আপনি কি করে জানেন? আমরা কি জানি যে ইয়েস, আবাসিক এলাকার এটা ভেঙে পড়েছে, নতুন তো কোনো ব্যাপার নয়।
এ তো আগে আবাসিক এলাকায় তো গত 50 বছর ধরেই আছে। ফলে ষড়যন্ত্র তো আজকের নয়, এটা আমাদের পরিকল্পনার ব্যর্থতা, রাইট, আমাদের পরিকল্পনার ব্যর্থতা। কিছুদিন আগে বিমান বাহিনীর প্রধান নিজেই ব্যাখ্যা করেছেন যে এটা অনেক আগে থেকে চলে আসছে, জি এটা 71-এর আগে থেকে চলে আসছে। মানে আমরা চাইলেও রাতারাতি এটা বদলাবো পসিবল নয়। জি। এখন ভাবতে হবে যে কেন আবাসিক এলাকা, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় প্রশিক্ষণ বিমান চলে, জি। তাহলে কোথায় চালাবো আমরা? আপনি আমাকে বঙ্গোপসাগরে। আপনি বলছেন বঙ্গোপসাগরে নিয়ে যে, সেটা কি প্র্যাকটিক্যাল? এগেইন Okay. আপনি আমি না বলে আসুন এই দায়িত্বটা ছেড়ে দিয়ে আমরা যারা এক্সপার্ট, খুব Exactly. জরুরি হচ্ছে, কিন্তু খুব জরুরি হচ্ছে এই নিঃশ্বাস নেওয়ার সময়টা দেওয়া। একটা দুর্ঘটনা ঘটেছে, আসুন আমরা হ্যাঁ। সেই মৃত শিশুদের মাগফিরাত কামনা করি, যারা মারা গেল, যারা আহত হয়ে আছে তাদের সুস্থতা কামনা করি, ডাক্তারদের প্রশংসা করি, যে শিক্ষক নিজের জীবন দিয়ে ছাত্রদের বাঁচালেন তাকে স্যালুট জানাই। তা না করে এই ষড়যন্ত্র তত্ত্ব প্লিজ প্রচার করবেন না, কোনোভাবেই করবেন না। ষড়যন্ত্র নিয়ে একটি মজার কথা বলি। আমি অন্য একটি প্রসঙ্গে বলছিলাম, যখনই কোনো কিছু হয়, আমাদের মতো ডেভেলপিং নেশন যারা আছেন, পাকিস্তানের ক্ষেত্রে ইয়াহিয়া খান বলতেন যে সিয়াসত কে সাথ কনস্পিরেসি হো রা হ্যায়। এখন আপনি মোদি শুনবেন যে ভারত কে সাথ সিয়াসতই হো রা হ্যায়, উইচ ইজ কনস্পিরেসি। তো এইটি বহুল ব্যবহৃত একটি কথা, কিন্তু আমি আপনার সাথে একমত, এটির একটি যথাযথ তদন্ত হওয়া দরকার। আর হচ্ছে হচ্ছে এবং হবে, এবং এটা জনসম্মুখে উন্মোচন হওয়া দরকার। এবং আমাদেরকে ওই আমরা বলি যে জাম্প দ্য গান, এটি করার দরকার নেই। আমরা তো এত কিছু বুঝি না, কিন্তু বুঝতে হলে আপনাকে দেখতে হবে, প্রতিবেদনটি পড়তে হবে। আর আল জাজিরার ব্যাপারটিতে আমি আপনার সাথে একমত, এটি বড় একটি বিপর্যয় আওয়ামী লীগ সরকারের জন্য, এবং বিপর্যয়ের জন্য তারা নিজেরাই দায়ী। আপনারা দুজন থাকতে থাকতে আমি কয়েকটি কথা বলি, কারণ আগামী সপ্তাহে যখন আমরা মিলিত হব 5ই অগস্ট অতিক্রম করে যাবে। আমরা তার পরবর্তীতে দেখা হবে আমাদের আগামী শুক্রবার যখন অনুষ্ঠানটি করব। এই 5ই অগস্ট গত বছর একটি বড় ঘটনা ঘটে গেল, যার মাধ্যমে একটি স্বৈরশাসক ফ্যাসিস্ট সরকারের পতন হলো একটি কথার উপর, সেটি হলো রাজাকার। এই হায় রাজাকার, কে রাজাকার? হাসিনা ছাড়া আর সবাই রাজাকার। গত 15.5 বছরের এই বহুল ব্যবহৃত শব্দটি কিন্তু পতন ডেকে আনে হাসিনার। এবং মজার ব্যাপার হচ্ছে, ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই স্বাধীনতা যুদ্ধের সময় 13, 14, 15 বা 20 বছরের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, 71-এ 24-এর সেই বয়সী ছেলে এবং মেয়েদের এবং দেশবাসীর সমর্থনে পতন হলো আওয়ামী লীগ সরকারের। ভাগ্যের নির্মম পরিহাস। কিন্তু কথা যদি এখানেই শেষ হয়ে যেত খুব ভালো হতো। আগামীতে নির্বাচন হবে, নতুন সরকার আসবে। আমাদের সাধারণ মানুষের কথা হচ্ছে ভবিষ্যতের শাসক বলছে এই কারণে আমরা আসলে সত্যিকার অর্থে সেই জনকে পাইনি যিনি আমাদের পথ দেখাবেন, দেশকে পথ দেখাবেন, নিয়ে যাবেন একটি জায়গায়, একটি জাতিকে একত্রিত করবেন। কাজেই সেই জন্য আমি বলছি, ভবিষ্যতের শোষক বা শাসক যে হবেন, সাবধান, পরিণতি কিন্তু ভালো হবে না। বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে, দর্শক বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকেও। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।